ওই যে চেতনা আপু শতক হয়ে এসেছেন পাঠাগারে। কি কাজল, আজকে কি বই পড়ছো? ৭১ ডায়েরি আপু। এই বইটা খুব ভালো, আমিও পড়েছি। বইটা পড়লে ওই ৭১ সালের যে রক্তমাখা দিনগুলো ওগুলো একদম চোখের সামনে ভেসে ওঠে। আচ্ছা, তোমার সাথে ওকে ওকে তো চিনতে পারছি না। ও সজল আপু, আমার কাজিন, ঢাকায় থাকে। সজল, তোমাদেরকে আমাদের এই পাঠাগারে স্বাগতম জানাচ্ছি। ও, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে শতক। ও তোমার মতো ঢাকাতেই থাকে আর বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র। তোমাদের সাথে পরিচয় হয় না, আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, আজ তাকে দেখছি না যে। চেতনা, তুমি কি কাউকে খুঁজছো? তুমি কাকে দেখতে পাচ্ছ না? কাজল, দাদু কি আজকে আসেনি? আমরা যখন এসেছি দাদু তখন বেরিয়ে গেলেন, বোধহয় কোনো জরুরি কাজে গেছেন, এসে যাবেন। আমাদের কমন দাদু, তিনি ওই যে জানালাটা আছে ওখানে বসে সবার বই পড়া দেখেন আর নিজেও বই পড়েন। বই তার খুবই প্রিয়। দাদু সারা জীবন শিক্ষকতা করেছেন, জ্ঞানের আলো ছড়িয়ে আমাদেরকে মানুষ করে গড়ে তুলেছেন। এখন বৃদ্ধ বয়সে এসে আমাদের হাতে বই তুলে দিয়ে জ্ঞানের পরিধি বাড়াচ্ছেন। ও রিমু, এই যে লাইব্রেরিটা দেখছো, এটা সালাম দাদু নিজে তৈরি করেছেন। পুরোটা জুড়ে এই লাইব্রেরি, আর ওই কোনায় যে ঘরটা আছে ওখানে দাদু একা থাকেন। শুনেছি দাদু মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, অবসরের পরে দাদু বাকিটা সময় এই পাঠাগারে এসেই সময় কাটান। ওনার জীবনে নিশ্চয়ই এমন কোনো ঘটনা রয়েছে যার কারণে ওনার সংসার হয়নি, ওনার পরিবার নেই। মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান, দেশের গর্ব। তারা যদি না থাকতেন, জীবনের ঝুঁকি নিয়ে যদি শত্রুর সাথে মোকাবেলা না করতেন, পাক সেনাদেরকে পরাস্ত করে যদি স্বাধীনতা না অর্জন করতেন, তাহলে আমাদের এই দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের লাল সবুজের পতাকা, এগুলো আমরা কিভাবে অর্জন করতাম? এই দেশের মাটি, মানুষ, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। ওই যে বুধ দাদু এসছে, চলো আমরা দাদুর কাছে যাই। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। আরে চেতনা, কাজল, রিমু, তোমরা পাঠাগারে বই না পড়ে আমার ঘরে এলে যে? তোমাদের সাথে এরা কারা ঠিক চিনতে পারলাম না। দাদু, ও সজল, আমার চাচাতো ভাই এবং বন্ধু, ও ঢাকা থেকে এসেছে। আর ও হচ্ছে শতক, ও ঢাকাতে থাকে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দাদু, আমি আপনাকে খুঁজছিলাম, আপনি যেখানে বসে বই পড়েন, কিন্তু পাচ্ছিলাম না, সেজন্য আমার খুব মন খারাপ হচ্ছিল, তাই সরাসরি আপনার ঘরে চলে এসেছি। খুব ভালো করেছো ওদের আমার ঘরে নিয়ে এসে। ওদের দেখলে তো আমি উজ্জীবিত হই, অনুপ্রাণিত হই। তোমরা অসাধ্য সাধন করেছো। রবীন্দ্রনাথের ওই কবিতাটা মনে আছে? ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা। বাহ দাদু, আপনি এখনো চমৎকার আবৃত্তি করেন। আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো বসো বসো। খুব ভালো লাগে দেয়ালে দেয়ালে যখন গ্রাফিতি দেখি, আন্দোলনের কথা, বৈষম্যের কথা, সংস্কারের কথা, বিপ্লবের কথা, সত্যি খুব ভালো লাগে। হ্যাঁ দাদু, দেশ ও জনগণের উপর চেপে বসা ফ্যাসিস্ট শক্তিকে প্রতিহত করতে নৃশংস এক বাহিনীর মুখোমুখি আন্দোলন, বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও যুবকদের দাবি দেওয়া, আবেগ, আকাঙ্ক্ষা, এসবই ফুটে উঠেছে ওখানে। হ্যাঁ, আন্দোলনের কিছু কিছু জায়গা ইতিহাসও তৈরি করেছে। যেমন ৩৬শে জুলাই। জুলাই মাস তো ৩১ দিনে,
সবাই জানে ৩৬শে জুলাই ভুল, কিন্তু সেই ভুলের দিনেই বাংলাদেশের ইতিহাসে ঘটে যায় ব্যাপক পরিবর্তন। তাই ৩৬শে জুলাই বাংলাদেশের ইতিহাসের নতুন সূচনা ধ্বনি। আপনি ঠিকই বলেছেন, লেখায় আঁকায় দেয়ালগুলো পরিণত হয়েছে এক বিশাল ক্যানভাসে। আপনার দেয়ালেও ঠিক তেমন কিছুই দেখতে পাচ্ছি। গ্রাফিতি যেমন মনের কথা বলে, আপনার ওই বাঁধানো পুরনো ছবিটা নিশ্চয়ই কোনো ঘটনার কথা বলে। এই দিন দিন না, আরো দিন আছে। এই দিনের নিয়ে যাবে সেই দিনেরও কাছে। সেদিন সেদিন গিয়েছিলাম বাজারে সাত্তার দর্জির দোকানে। এই পতাকাটার মানচিত্রের একটা জায়গা ছিঁড়ে গিয়েছিল। রক্ষকরাই ভক্ষক হয়ে গিয়েছিল তো, তাই এখন যে জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত, সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক। বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক। এই প্রথম পতাকাটা বাংলাদেশের সবুজ জমিনের উপর লাল বৃত্তের মাঝখানে সোনালী মানচিত্র খচিত। এই পতাকার নকশা করেছিল ছাত্ররাই, উড়িয়েছিল স্বাধীনতার আগে ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে। দাদু ভাই, আপনার ঘরে ২০২৪-এর আন্দোলন এবং ৭১-এর আন্দোলনের ছবিগুলো মিলেমিশে যে একাকার হয়ে আছে। একাকার, ভালো বলেছ। ৭১-এর আন্দোলন ছিল স্বাধিকার ও সার্বভৌমত্ব অর্জনের, আর ২৪-এর আন্দোলনে আমরা পেয়েছি বাক স্বাধীনতা। নিজের কথা বলবার, নিজের ইচ্ছে মতো চলবার স্বাধীনতা অর্জন করেছি, নিজের মতামত প্রকাশের স্বাধীনতা এবং একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্রের অবসান। কিন্তু দাদু, মুক্তিযুদ্ধের কয়েকটা ছবির পাশে ওই ছবিটা একটু অন্যরকম। দাদু, আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু এদেশের মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে পাকিস্তানি প্রশিক্ষিত সেনাবাহিনীকে বিধ্বস্ত ও পরাজিত করে বাংলাদেশে স্বাধীনতা অর্জন করেছে। সেই সব ঘটনা ও উপকৃত ইতিহাস আমরা আপনার থেকে জানতে চাই। ভালো বলেছ। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সবারই জানা উচিত। আচ্ছা দাদু, আপনার পাঠাগারে তো মুক্তিযুদ্ধের বই আছে। কাল একটা পড়েছি, বীরের রক্তস্রোত। হুম, ভুল বলেছ। তোমরা বলেছ আমার পাঠাগারে। না, হ্যাঁ, আমি অনেক কষ্টে এই ঘরটা তৈরি করে নানান জায়গা থেকে বিভিন্ন বইপত্র এনে পাঠাগারটা তৈরি করেছি। কিন্তু সেখানে পড়বে তোমরা। তোমরা বই পড়বে, আনন্দিত হবে, তাহলেই সাথী পাঠাগার সার্থক হবে। দাদু ভাই, সাথী নামটা শুনলেই না মনে হয় এটা কারো নাম। হ্যাঁ, নামই। তোমার নাম যেমন সজল, তেমনি সা ও থি মিলে হয়েছে সাথী। আচ্ছা দাদু, থি কার নামের অংশ? সালাম থেকে সা এটা বুঝেছি, কিন্তু থি? থি এসেছে বিথি থেকে। বিথি আমার জীবন, আমার প্রেরণা। বিথি বই পড়তে খুব পছন্দ করত, বই পড়ে আনন্দ পেত। তোমরাও এই পাঠাগারে বই পড়বে, আনন্দিত হবে। কি ব্যাপার শতক, তুমি ওই ছবিতে কি দেখছো? দাদু, এই ছবিটা কিছু বলতে চায়।
কিছু না বলা যেমন অনেক কিছু বলা, ঠিক তেমনি ওখানে কিছু না থাকা মানে অনেক কিছুই থাকা। তোমার দৃষ্টিশক্তির সাথে তোমার চিন্তা শক্তিও অনেক গভীর। আমি সেই গভীরে যেতে চাই, আপনার জীবনের বিধি সম্পর্কে জানতে চাই। তাহলে তো অনেক দিন পিছনে ফিরে যেতে হয়। বলেছিলাম না, এই দিনেরে নিয়ে যাবে সেই দিনেরও কাছে। আমি তখন ছাত্র, ঢাকায় কলেজে পড়ি। মায়ের অসুখ আর বোনের বিয়ে উপলক্ষে কিছুদিন আগেই গ্রামে গিয়েছিলাম। সেদিন আমি নদীর পাড়ে ছিপ নিয়ে মাছ ধরছিলাম। বিথি দৌড়ে এলো নদীর পাড়ে। আদারটা খেয়ে নিল, মাছটা মানে বড় ছিল। মাছ তো খায় না, খালি ঠোকায়। সালাম ভাই, তুমি এখানে বসে বসে মাছ মারতেছো, আর ওইদিকে পাকিস্তানি মিলিটারি বাহিনীরা নিরীহ মানুষগুলো মায়েরা একদম শেষ করে ফেলাইতেছে। কেন মিলিটারিরা মানুষ মারতেছে কেন? কারণ আমরা এদেশের মানুষেরা আমাদের অধিকার চাই, বাঁচার মতন বাঁচতে চাই, ওদের শাসনের শোষণের হাত থেকে মুক্তি চাই। তাই এই তো খাচ্ছে, মাছ খাচ্ছে, মাছ খাবে। আদার টানবো, টান ধরবো বড় মাছ। তুমি মাছ মায়ের মজা পাইতেছো, আর ওরা মানুষ মায়ের মজা পাইতেছে। কিসের সাথে কিসের তুলনা করতেছে বিথি? হ্যাঁ ঠিকই তো, মাছ তো নিরীহ প্রাণী, প্রতিবাদ করতে পারে না, প্রতিরোধও করতে পারে না, তাই মানুষের হাতে ধরা পড়ে নিহত হয়। বিথি, তুমি সে কি বলতেছো? নিরীহ মাছের নিহত হওয়ার কথা? হ্যাঁ, ওরাও নিরীহ মানুষদেরকে একদম নির্মমভাবে মারতেছে। ওই যে পড়ছিলাম না, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। আসলেই তো তাই, আমরা যদি না রুখে দাঁড়াই, প্রতিরোধ না করি, তাহলে তো ওরা আমাদের ঘরে ঢুকে যাবে। না, ঘরে ঢুকতে দেব না। আমরা শত্রুর মোকাবেলা করব, শত্রুর মোকাবেলা আমাদের করতেই হবে। হাতে ছিপ নিয়ে মোকাবেলা করবা নাকি? এই শিব, আরে আদার, তুমি বাড়ি যাও, আমি যাই। তুমি কই যাও? রফিকের কাছে যাই। রফিককে নিয়ে সবার কাছে যাইতে হবে, দেখি কি করা যায় আর কি করা সম্ভব, আলাপ আলোচনা করতে হবে। রফিক, খবরটার কিছু রাখিস? হ্যাঁ রাখি। পাকিস্তান বর্বর বাহিনী নিরীহ বাঙালিদের উপর অতর্কিত হামলা করে পাখির মতো মানুষ হত্যা করছে। ওরা আমাদের মুখের ভাষা আবার কেড়ে নিতে চায়, ওরা আমাদের মাথা তুলে দাঁড়াতে দেবে না। এখন কি হবে সালাম? আমাদের আন্দোলন, আমাদের মুক্তির সংগ্রাম, আমার স্বাধীনতার সংগ্রাম সব কি ব্যর্থ? না, আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের এই আন্দোলন ব্যর্থ হতে পারে না। সংগ্রাম চলবেই। সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। চল। 25শে মার্চ রাত 11:30টায় বর্বর পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চ লাইট নামে সারা দেশে হত্যাযজ্ঞ শুরু করে। ওদের অপারেশনের অন্যতম প্রধান লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ছাত্রদের হত্যা করা। সেদিন পাক বাহিনীর অতর্কিত আক্রমণে আহত পুলিশ, ইপিআর সদস্যরা কোনো রকম পালিয়ে গ্রামে চলে যায়। খুনি ইয়াহিয়ার বাঙালি হত্যাযজ্ঞের কালো রাত শেষে আসে 26শে মার্চের রক্তস্নাত সকাল। একটু সহ্য করেন পুলিশ ভাই, একটু সহ্য করেন। আমি ব্যান্ডেজ করে দিচ্ছি, রক্ত পড়াটা বন্ধ হবে। এভাবে রক্ত পড়তে থাকলে আপনি রক্ত শূন্যতা মারা যাবেন। মারা যায় ভালো ছিল, তাহলে তাহলে শত শত লাশ দেখতে হতো না। আমার চোখের সামনে আমার সহকর্মীদের মৃত্যু দেখলাম। লাইন করায় দাঁড় করালো, তারপর কোনো কথা না বলেই ফায়ার। আমি লাশের নিচে পড়েছিলাম, ঘাতকেরা চলে গেলে আমি লাশগুলি সরিয়ে। কাঁদবেন না ভাই, ওদের নৃশংস বর্বরতার বর্ণনার কোনো ভাষা নেই। ইপিআর ভাই, আপনার শরীরে কি অবস্থা? শরীর ভালো হলে কি হবে, মনটা ভালো না, কিছুই করতে পারলাম না আমরা।
পিলখানা আইপিআর হেডকোয়ার্টারে আক্রমণ করে ওই 22তম বেলুস রেজিমেন্টের সৈন্যরা, যাদের অবস্থান ছিল পিলখানাতেই। ওরা কত বড় বিশ্বাসঘাতক! ওরা আমাদের মধ্য থেকে ওরা আমাদের উপর গুলি চালিয়েছে। সময় আমাদেরও আসবে। মামা মামা শান্ত, তুই এখানে কোনো খবর নিতে কেন এলি? তুই জানিস না আমরা এখানে সবাই আত্মগোপন করে আছি? তোকে যদি কেউ অনুসরণ করে থাকে আর এই তথ্য যদি পাকিস্তানি বাহিনীদের কাছে চলে যায়, সব শেষ হয়ে যাবে। খবর মানে কবর। কবর না, খবর। এই যে শোনো, কে যেন কি বলছে, যুদ্ধের কথা, স্বাধীনতার কথা। বিথি আপু তোমাকে শুনতে বলেছে। মুহূর্তেই ইথার থেকে ইথারে প্রতিধ্বনিত হলো সেই কণ্ঠ, সেই তেজদীপ্ত কণ্ঠস্বর অগ্নিস্ফুলিঙ্গের মতো ভীত সন্ত্রস্ত হতাশাগ্রস্ত জাতিকে এক লহমায় নতুন শক্তি ও আশায় উজ্জীবিত করে তোলে। আজাদের ভুলুণ্ঠিত পতাকা অকুতভয় সৈনিক জিয়া ঊর্ধ্বে তুলে ধরলেন। আমাদের নেতা মেজর জিয়া, আমাদের স্বাধীনতার ঘোষক। আমাদের এখন বসে থাকলে চলবে না। সবাইকে সুসংগঠিত করে স্বাধীনতার জন্য স্বৈরাচার পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে হবে। সামরিক নিয়ম অনুযায়ী আমরা যুদ্ধের নির্দেশনা কিন্তু পেয়ে গেছি মেজর জিয়ার নেতৃত্বে এবং তারই কমান্ডে। স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু করতে হবে। আমাদের সিপাহ সালার খালিদ বিন ওয়ালিদ, মেজর জিয়া, মেজর জিয়া। আমাদের সিপাহ সালার খালিদ বিন ওয়ালিদ, মেজর জিয়া, মেজর। তুই এখানে থাক, আমি যাবো আর আসবো। বিথি, বিথি, বিথি। সালাম ভাই, তুমি এত রাতে? তোমার সাথে দেখা করতে এলাম। সে কবে যুদ্ধে গেছো? এতদিন আমার কথা একবারও মনে পড়ে নাই। পাগল, ইচ্ছে হলে কি দেখা করতে পারি? চারিদিকে শত্রু উচ্চক, এখন গুছিয়ে উঠতে পারিনি। মাত্র ট্রেনিং নিয়েছি, অন্য জায়গায় আমরা চলে যাব। সুযোগ পেয়ে তোমার সাথে দেখা করতে এলাম, যদি না আসতে পারি। কি কইতেছে এগুলা? দাঁড়াও, কেন দেখা হইব না? আমরা সবাই যুদ্ধে যাচ্ছি, মুক্তিযুদ্ধে। এতদিন ট্রেনিং নিয়েছি, আর এখন পাকিস্তান হানাদার বাহিনীর সাথে সম্মুখে যুদ্ধ করব। চারিদিক থেকে ওদের আমরা ঘিরে ধরবো, প্রতিরোধ করব। এই দেশকে, এই মাতৃভূমিকে রক্ষা করার জন্য আমরা যুদ্ধ করব। সালাম ভাই, আর দেরি করো না, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, আমি আসছি। তুমি রেডিওতে শোনো নাই? 10 এপ্রিল শপথ গ্রহণের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, আমি শুনছি। এখন তো আমাদের ঘরে বসে থাকার সময় নেই। এ দেশ আমাদের সকলের। এই দেশকে শত্রু মুক্ত করতে হলে নিজের জীবনকে উৎসর্গ করে দেব, তারপরে দেশকে মুক্ত করেই ছাড়বো। মহান আল্লাহ তোমাদের সবার সহায় হোক।
কিন্তু আমি ভাবতেছি আমার কথা, আমার কি হইব? তুমি আমার একলা ফেলায় যুদ্ধে যাইতেছো কেন? বিথি, এখন তো বসে থাকার সময় আমাদের নেই। অবশ্যই যাবা, কিন্তু আমি কি করব এটা বলে যাও। তা আমি বলতে পারছি না। আমরা সবাই যুদ্ধে যাব, সম্মুখে যুদ্ধ করব। বাঁচবো কিনা তা জানি না। যদি না ফিরতে পারি, আমাকে ক্ষমা করে দিও। না না, এমনি করে বইলো না, এমনি করে বইলো না। তুমি সব ঠিকঠাক গুছাই নিছো তো? তোমরা তো সাহস কই পাইলা সরাসরি হানাদার বাহিনীর মুখোমুখি যুদ্ধ করার? ট্রেনিং নিয়েছি। আমাদের আর্মি অফিসাররা আমাদেরকে ট্রেনিং দিয়েছে। আর্মি, ইপিআর, পুলিশ, আনসার, আমরা সবাই একত্রিত হয়ে ট্রেনিং করেছি। শোনো বিথি, তুমি আমার প্রেয়সী, আমার ভালোবাসা। আরে দেশ, আমার মাতৃভূমি, আমার মা। আমার মাকে ওই পাকিস্তানের হানাদাররা কলঙ্কিত করেছে। মায়ের ইজ্জত রক্ষা করার জন্য, এই দেশকে শত্রুমুক্ত করার জন্য আমরা সবাই একত্রিত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছি। তোমার মতো আমিও যদি যুদ্ধে যেতে পারতাম, দেশের জন্য আমারও কিছু করতে মন চাইতেছে। আমিও কিছু করতে চাই সালাম ভাই। তুমি এখানে থেকেও সবকিছু করতে পারবে। আমি যত দূরে যাই না কেন, তোমার সাথে আমার যোগাযোগ থাকবে। সালাম ভাই, আর দেরি করো না, তাড়াতাড়ি আসো। তোমার ব্যাগটা একটু দেখি। চাকু নিও না, ওটা আমার লাগবে। না, আমি নিতেছি না। এ কি করলে? আমার রক্ত দিয়ে তোমার কপালে বিজয় নিশানা এঁকে দিলাম। তুমি মুক্তিযুদ্ধ করে আমাদের দেশটাকে স্বাধীন করে আমাদের সবার কাছে ফিরে আসবে। শাবাশ, অপারেশন সাকসেসফুল। বাজারের সমস্ত মিলিটারি ক্যাম্পগুলো এক এক করে গুড়িয়ে দিয়েছে আমাদের সালাম। 9 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। অবশ্য আমরা একজন মুক্তিযোদ্ধাকে হারিয়েছি। কমান্ডার, এ যুদ্ধে আমাদের জয় অবশ্যম্ভাবী। ইতিমধ্যে অসীম সাহসের ত্যাগের বিনিময়ে আমরা যে বিজয় অর্জন করেছি তাতে স্পষ্ট শত্রুপক্ষ বুঝতে পেরেছে। তারা ভেবেছিল আধুনিক সরঞ্জাম ও কামানের গোলার নিচে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিষ্পেষিত করবে। তাদের চোখ রাঙানোর ভয় দেখিয়ে তাদের বুটের নিচে আমাদেরকে নিষ্পেষণ করবে। তাদের সে আশা ভবিষ্যৎ হয়েছে। ঠিক কথাই বলেছো সালাম। তাদের মায়ের মুখে আক্রমণের কাছে আমরা এখন পর্যন্ত লড়াই করে টিকে আছি এবং তাদেরকে প্রতিনিয়ত আমরা পিছনে হটিয়ে দিচ্ছি। তাদের সমস্ত ষড়যন্ত্রকে এক এক করে ধূলিসাৎ করে দিচ্ছি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে মোরা একটি মুখের হাসির শয়তান পাখানাদার বাহিনী, তোরা জীবিত তোদের দেশে ফেরত যেতে পারবি না। মুক্তিযোদ্ধারা তোদের এই দেশে কবর দিবে। আরে এই দেওয়ার আওয়াজটা একটু কম করে শোন। দেয়ালেরও কান আছে, শয়তানরা চারিদিকে ঘোরাঘুরি করে। কার মনে কি আছে মুখ দেখে তো বোঝা যায় না। আসতে যেতে দেখা হইলে লম্বা করে সালাম দেয়। বেশি ইজ্জত করে বলে তো সন্দেহটা একটু বেশি হয়। আরে বাবা, ভয় পাইলি তো ভয়, আমরা কি কারো ক্ষতি করছি? হ্যাঁ, আব্দুল সালামরা তো গ্রামে দেখে না, ও তো গ্রামে নাই। এই যে জুলহাস, মজনু এরা সবাই গেছিল সালামের বাড়িতে, ওর মারে শাসায় আসছে, সালাম কোথায় আছে জায়গায় আসছে। ওরা তো জানে সালাম, আশিক, রফিক এরা গ্রামের যুবকদের নিয়ে মুক্তিযুদ্ধে গেছে। বেইমানরা তো যাইবই। মজনু, মফিজ, কেরামত সবাই দেশের সাথে, দেশের মানুষের সাথে বেইমানি করছে। সালাম ভাইয়ের মতো মানুষ তো পারবো না বাবা। তারা দেশে মুক্ত করতে, দেশে স্বাধীন করতে, মুক্তিযুদ্ধ করতে। খোঁজ খবর নিয়েছিল ওরা কোথায় আছে, কেমন আছে? শান্ত আসছিল বাবা, টাকা পয়সা খাবার দাবার যা ছিল ওর হাতে দিয়ে পাঠাইছি। তুমি খালি অবলেকে দোয়া করো। আমি তো দোয়া করি সবসময় রে মা, তবু তো ভয় হয়। ভয় পাইলেই ভয়, তোমার ভয় কেটে যাবো। রেডিওতে এমন এমন গান শোনায় সব ভয় দূরে।
সালাম। এই সালাম, কোকিলের ডাক। কি ঘুমাচ্ছ? বসন্তের কোকিল না, ও আমাদের কোকিল। শান্ত এসেছে মনে হয়। হ্যাঁ, কোকিল, আমাদের কোকিল। শান্ত, শান্ত কোন দিক দিয়ে আসছে? মনে তো হচ্ছে দক্ষিণ দিক দিয়ে আসছে। আশিক, এক কাজ কর, তুই বন্দুক নিয়ে বাইরে যে পাহারা দে, শান্তকে ভিতরে আসতে দে, যা। শান্ত, হাই, দাদা, তুই বন্দুকটা বাইরে পাহারা দে। তুমি চিন্তা করবে না। এই যে পথে কোনো অসুবিধা হয়নি তো? না, এই দেখো, পাকিস্তানি পতাকা হাতে নিয়ে সবার সামনে দিয়ে রাস্তা ধরে হেঁটে এসেছি। কেউ বুঝতেই পারেনি আমি মুক্তিযোদ্ধাদের কাছে আসতেছি। বুঝতে পেরেছি, ভালো করেছিস। পতাকাটা সরা। পতাকাটা দেখলে আমার শরীরের মধ্যে জ্বালা উঠে যায়, মনে হয় পতাকাটা গুলি করে একটা ঝাঁঝরা করে ফেলি। বারে, পতাকা তো একটা দেশের প্রতীক। দেশ তো কোনো দোষ করেনি, করেছে ওই দেশের মানুষ। পতাকারে গুলি করবা কেন? ওই একই, ওই পতাকাটা দেখলে ওই দেশের মানুষের মুখগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। সরা এটা। আমাকে বকা দাও কেন? এইটা বিথিয়াপার বুদ্ধি। আমার হাতে দিয়ে নজরুলের সেই কবিতাটি শোনালো। এই নাও, বিথিয়াপা কিছু টাকা দিয়েছে। আর এই যে একটা চিঠি। ও কি, চিঠি পকেটে রাখলে কেন? পড়ে দেখো কি লিখেছে। আমাকে তুমি উত্তর লিখে দিলে সেটা আমি নিয়ে যাব। বিথিয়াপা বলে দিয়েছে চিঠির উত্তর লিখে নিয়ে যেতে। আচ্ছা, দেখবো। রাস্তার কি অবস্থা বল? জায়গায় জায়গায় বন্দুকের নল সব সময় তাক করা। খুটখাট শব্দ হলেই বৃষ্টির মতো গুলি করতে করতে বেড়াকে পালায়। সন্ধ্যার পর আর বের হয় না, সেই সুযোগেই আসি। শালা বেচির দল, ওরা লড়াই করবে, ওদেরকে শেষ করে দেব। বাংলাদেশে আসার মজাটা ওর বুঝবে। আসল খবর শোনো। কোথা থেকে কি খবর পেয়ে বিথিয়াপাদের বাড়ি মিলিটারি এসেছিল, শাসিয়ে গেছে। বিথিয়াপার বাবা সিরাজ চাচারে ক্যাম্পে ধরে নিয়ে গিয়ে মারধর করেছে। ওরা মুক্তিবাহিনীর খবর জানতে চায়। নিশ্চয়ই রহিম খার কাজ, ওরাই জানে আমাদের কথা। বিথিয়াপার চিঠিতে সব ঘটনা জানতে পারবে। বিথির চিঠি। তুই এক কাজ কর, এই রাতের অন্ধকারে তোকে যেতে হবে না, তুই এখানে থাক, বিশ্রাম নে। সালাম ভাই, কতদিন তোমারে দেখি না। তোমারে দেখতে বড় ইচ্ছা করে। আমরা দিন রাত বিপদের মধ্যে থাকি, জানি না এই যুদ্ধ যে কবে শেষ হইব, কখন জানি কি হয়। যদি পারো একবার তোমার বিথিরে দেখা যায়। শান্তর কাছে সাধ্য মতো কিছু জিনিস পাঠাইলাম, আরো অনেক কিছু দেওয়ার ইচ্ছা ছিল, এমনকি আমার জীবনটা। ইতি, তোমার বিথি। আমি আসবো বিথি, আসবো তোমার কাছে। এ যুদ্ধ শেষ হবে, এ দেশ স্বাধীন হবে, দেশ শত্রুমুক্ত হবে, তুমি আমার হবে। আমি, তুমি, আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়ে মাথা উঁচু করে বাঁচব। না, আমাকে দুর্বল হলে চলবে না। শত্রুর মোকাবেলা করতে হবে, দেশ স্বাধীন করতে হবে। স্বাধীন দেশে বিথিকে ঘরে তুলে নেব। सर, कोई खबर मिला? यही खबर सर। नहीं,
क्यों नहीं? रविश, यस सर। किधर से जाया और किधर से आया? कुछ नहीं मिला? नहीं सर। लुक। यस सर। बुर्बक। यस सर। फिर जाओ, जाके कोशिश करो, कहीं ना कहीं तो मिलेगा। तो हम लोग कोई काम का नहीं है। यस सर, मालूम होता है सर। मालूम होता है? मालूम? रविश, ये क्या हो रहा है? हर रोज मुक्ति का हाथ में हमारा फौज मरता है। मरता है सर। और तुम लोग आंखें बंद करके देखता है। रात का खबर मिला को मुक्ति बाहिनी हम लोग को 2 बोट डुबा दे और पुराना सोल्जर लापता हो। सर, 4 सोल्जर को डेड बॉडी मिला है सर। ये रेस्क्यू टीम लिया गया। मुक्ति किधर से आता है और किधर से जाता है, हम लोग कोई पता ही नहीं मिलता। नहीं मिलता सर। ऐसा होने तो हम लोग सब खत्म हो जाएगा। जाओ, जो बोला वैसा करेगा। जाओ। বিথি, বিথি। মা, সালাম ভাই না? সালাম এত রাইতে? কি হলো এত রাতে? কিসে টাকাটা কি করে? আবার 2টা গুলি হইলো কোথায় জানি। কত করে কইলাম মায়াটারে নানি বাড়িতে রেখে আসেন, আমার কথা তো শুনলেন না। সমস্ত মায়া কখন কি বিপদ হয়ে যায়, আমার তো ডর লাগতেছে। আরে বিপদ তো সবখানে। ওরে নিয়ে রাস্তাঘাটে যাবো কেমনে? হায়না দল চোখ বড় বড় করে তাকায় থাকে, শান্তির নামে অশান্তি করে বেড়াইতেছে। আরে শুনো, সবসময় সন্দেহ করে, কোন দিন ঘর বাড়ি জ্বালায় দেয়। কই ঘরে কেউ নাই? সব ভাগছে নাকি? সিরাজ মিয়া, ও সিরাজ মিয়া। কে এত রাতে কেটে ডাকে? আরে রাত কোথায় মিয়া, আমরা এই গ্রামের লোক। আমি রহিম খা, সাথে আছে জুলহাস। দরজাটা একটু খুলো। রহিম খা? আমাদের রহিম খা তো। বাবাকে বুঝাও না। ভয় পাও না, দেখি দেখি। আরে কি কি দেখতেছো? ঘরে তো আর কেউ নাই, শুধু আমার বউ আর মেয়ে। ওদের তো তোমরা চেনো, দেখো কেউ নেই, দেখো। জুলহাস ভাই, ভাবি সাহেবা সালাম দাও। আসসালামু আলাইকুম ভাবি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সিরাজ মিয়া, তুমি আমাদেরকে ভয় পাও কেন? তুমি তো আমাদেরই লোক, চেনা জানা। আমাকে লোকে না আর্মির খুব খাই খাতি, আমরা চাকরি করি, তোমার কোনো ভয় নাই। হ্যাঁ, চাকরি মানেই তো সাহায্য করা। আমরা এই দেশের কাজ করতেছি, এই দেশ আমাদের। অবশ্য তোমারও তো বাইরের শত্রু থেকে এই দেশটারে, এই দেশের মানুষরে রক্ষা করা আমরা কাজটা করতেছি। কিন্তু মুক্তিযোদ্ধারা তারা কি করতেছে? তারা এই দেশের সাথে, এই দেশের সরকারের সাথে বেইমানি করতেছে। তুমি তো আমাদেরই একজন, এই দেশে নাগরিক, তুমি লেখাপড়া জানো। তুমি তো ইচ্ছা করলেই আর্মিগোর সাথে আমাগো চাইতে বেশি খাতির পাইতে পারো। আচ্ছা, তোমরা কি জন্য আসছো সেটা বলো তো। না মানে এই দেখলাম এজন্য এই দিকে আসতেছিল। তারা কি এই মুক্তিযোদ্ধার লোক তোমার বাড়িতে আইছে নাকি? না। আরে ভাইয়া, তোমাদের সাথে তো মুক্তিযোদ্ধার যোগাযোগ আছে। আরে মিথ্যে কথা, তোমরা খামাখা সন্দেহ করো। মুক্তিদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। তুমি দেখো, ভালো করে দেখো, এই ঘরে আমার বউ আর মেয়ে, আর কেউ নাই। দেখো ভালো করে দেখো। জি ভাইজান, আমাদের ঘরে কোনো মুক্তি বাকি নেই। দেখেন আপনারা এসে দেখেন। না না, দেখতে হবে না, যা দেখার এখান থেকে দেখতে পাচ্ছি। আসলে আমাগো তো আর্মির কাছে রিপোর্ট করা লাগে, রোজ তার বেতন। জুলহাস চলো যাই, আসি। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মাবুদ। তোমরা থাকো, আমি ওই ঘরে থাকি। আমার জেগে থাকতে হবে, সমস্যা থাকতে পারে, সারা রাত নজর রাখতে হবে। তোমরা থাকো।
আমি সালাম, দরজা খোলেন। সালাম সালাম ভাই, তুমি এখানে কেমন এলা? ওরা তোমার দেখে ফেলাই নাই? না, ওদের কারণে তো এতক্ষণ ভেতর আসতে পারছিলাম না। ওদের দেখে পুকুরের ঝোপে আমি লুকিয়েছিলাম। চাচি, ঘরে খাওয়ার কিছু আছে? বড্ড খিদে লাগছে। আছে বাবা, আছে। আর তুমি একটু হাত দাও। ঘরে জানলা লাগাই থাকো, কেউ আসলে ঠিক আছে, ঠিক আছে। পানি তুমি একটু হাত দাও। আমি আনতেছি বাবা, খাবার আনতেছি। তুমি কি নিয়ে এনে ঢুকছো? এটাই এখন আমার জীবন সঙ্গী। এটা দিয়ে কত শত্রুকে যে খতম করেছি তার কোনো ঠিক নেই। স্বাধীনতার যুদ্ধে নেমেছি, এ যুদ্ধে আমাদের জয় হবেই। সালাম ভাই, তুমি নিজের খেয়াল রাখো তো। তোমার নিয়ে আমার কি যে চিন্তা হয় আমি বুঝাইতে পারো না। তোমার নিয়ে তো আমার অনেক চিন্তা হয়। এই কারণে তো এই যুদ্ধের মধ্যে আমি তোমার সাথে দেখা করতে আসছি। শোনো, আমি ভোর রাতে বেরিয়ে পড়বো। নদীর পাড়ে যে সার্কিট হাউস আছে, ওইখানে আমাদের একটা অপারেশন হবে। তোমরা দেশ স্বাধীন করবা, আমার অনেক অনেক দোয়া তোমাকে শুনবো। তোমরা অনেক কষ্ট করতেছো এই দেশ স্বাধীন করার জন্য। আমার জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের মায়ের ইজ্জত রক্ষা করতে পারি। الله أكبر الله أكبر الله أكبر الله চাচি কি করে? মা ওই ঘরে কোরআন পড়তেছে। আমি দেরি করতে পারবো না। চারিদিকে সূর্য ওঠার আগেই আমাকে নদীর পাড়ে পৌঁছাতে হবে। চাচা চাচিকে তুমি আমার কথা বলো, আবার কবে দেখা হবে জানি না। এমনি করে বললো না, তাহলে তো আজকের এই রাতের স্মৃতি আমাদের জন্য শেষ স্মৃতি হয়ে যাব। বড় স্বপ্ন ছিল এই অগ্রহায়ণে তোমাকে বউ করে ঘরে তুলে নেব। এই স্বাধীনতার যুদ্ধ আমাদের থেকে কত কিছু কেড়ে নিল, তাই না? তার বিনিময়ে আমরা স্বাধীনতা পাবো, শাসন শোষণ থেকে মুক্তি পাবো, সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক বন্ধন থেকে রেহাই পাবো। আমি এত কিছুর সাথেও তোমারে যাই, তুমি তোমার জীবনের সাথে আমার বাইন্ধে নিয়ে যাও না। ইতি কান্না করো না, চোখ মুছো। এই দুইটা বুলেট আমি তোমাকে দিলাম। শত্রুর এই একটা বুলেটে আমাকে স্তব্ধ করে দিতে পারে। মুক্তিযুদ্ধে যাওয়ার সময় তোমার হাত দিয়ে রক্ত আমার কপালে দিয়েছিল। আমার জীবনের সবকিছু আমি তোমার হাতে দিয়ে গেলাম। এই বুলেট দিয়ে আমি তোর কপালে আমার নাম লিখে দিলাম। এই দুই বুলেটের মধ্যে একটা বুলেট আমি রাখি, আরেকটা তুমি নিয়ে যাও। যদি তুমি বেঁচে থাকো,
যদি আমি বেঁচে থাকি, তাহলে তাহলে এই দুই বুলেট আমার একসাথে থাকবো, কাছাকাছি থাকবো। কেঁদো না, আমাকে হাসি মুখে বিদায় দাও। দাঁড়াও, এটা আমার সব, এটা দিয়া ভালো করে এটা লুকায় রাখো, সাবধানে যাও। হ্যাঁ, তুমি আমাকে জড়িয়ে থাকলে রহিম ভাই, ওই যে চাদর পরা লোকটা দেখলা না? ওই লোকটা ওই যে ডান দিকের বাগানের দিক দিয়ে বেরিয়ে চলে গেল না? ডান দিকের বাগান থেকে? আরে বাগানের ওই পাশেই তো সিরাজ মিয়ার বাড়ি। তাহলে কি মুক্তি? আমার তো তাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ খাইছে, আমি তো মুক্তিরে খুব ডরাই ভাই। মুক্তিরা তো খুব ডেঞ্জারাস ভাই। পাকিস্তানি আর্মি গো ওরা মেরে ফেলায়, ওরা তো আমাকে ফু দিয়ে উড়ে নেবো ভাই। ভাই আমার খুব ডর লাগতেছে ভাই। ভাই আমরা ক্যাম্পে যাই, চলেন ভাই। বলেন ভাই, আমার তো তাড়াতাড়ি ক্যাম্পে যাওয়া দরকার। क्या क्या बोला? अरे कुछ नहीं मालूम होता, जोर से बोला। क्या मुक्ति है? मुक्ति मुक्ति? अरे कुछ नहीं मालूम होता है, ऑल रबिश। चलो इधर जाया। जाता नहीं है, आता है। सर आज मुक्ति देखा है। मुक्ति किधर? किधर मुक्ति है? सर मुक्ति देखा है सर, मुक्ति किधर मुक्ति है? আমরা দেখা হয় এক মুক্তি চাদর মুড়ি দেয়া কলা বাগানের ভেতর থেকে দৌড়ে চলে গেল। पकड़ के इधर लाने क्यों? जान से खत्म किया नहीं क्यों? किसका घर है? किसका साथ बातचीत किया? अभी जाओ, कोई खबर नहीं मिलेगा, तुम लोग भी दुनिया में नहीं रहेंगे। আল্লাহর দোহাই লাগে স্যার, স্যার স্যার গো স্যার, আল্লাহর দোহাই লাগে স্যার। স্যার আমাকে বাইরেন না স্যার, আমাকে মাফ করে দেন স্যার। माफ तब कर दे जब खबर लेगा किसका जाएगा किसका आएगा। अभी जाओ जाओ। মুক্তিটারে সিরাজ মিয়ার বাড়ির ভিতর বাগানের ভিতর থেকে আসতে দেখলাম না? হ্যাঁ, সিরাজ মিয়া মানে নদীর পাড়ে যে দক্ষিণ দিকের বাগানটা তো সিরাজ মিয়ারই। তাইলে কি সিরাজ মিয়ার বাড়িতে মুক্তি আইছিল? কাল রাতে তো দেখলাম না। হ্যাঁ, মুক্তি তোমারে দেখা দিব। সালাম না তো? শুনছি সালাম নাকি মুক্তি বাহিনীতে নাম লেখাইছে। তাইলে কি ওইতেই আইছিল? আসতেই পারে, ওর তো আগে থেকে আসা যাওয়া ছিল। ওই সিরাজ মিয়ার মেয়ের সাথে ওর বিয়া হবে। বিয়া আর হইছে, জানে বাঁচলে তো বিয়া। আমরা বাইচে গেলাম। যে ক্যাপ্টেন বলছিল না আমাকে গুল্লি করে মারবো, হে হে, এইবার আমরা লাড্ডু খাবো। যা করার সব আর্মিরাই করব, আমরা শুধু খবর চাচ্ছি। হ্যাঁ, তুমি খবর দিবা আর মুক্তি তোমারে কবর দিব। আমার পাইলে তো ওদের সাথে কথা হইছে, আমি ওর সাথে পাকিস্তান চলে যাব। চলো, এই খুশিতেই তুমি থাকো।
এই তো তোর ব্যাংকে দরজা খুলে যাবো না খুলে তো রেখে যাবে। আরে দরজা খুললে গুলি করবো বাহিনী আইছে ও সিরাজ ভাই, ভয় নাই, দরজা খোলো, আমি সাথে আছি। রোহনকা না, রোহনকা তো আছে। খুলি, নাহলে তো রেখে যাবে, গুলি করবো তো। বাহিনীর সাথে ये साल दौड़जाओ में खुलने में इतना देर की इसलिए देर हो না না, এখানে কোনো মুক্তি নাই। বিশ্বাস করো, আমি মুসলমান, মিথ্যে কথা বলবো না। মুক্তি নাই। नहीं और है वो हम देखेंगे। सब लोग को बाहर ले आओ, जाओ सबको बाहर ले आओ, जाओ। বিতুমা, বিতুমা। इधर से जाओ, जाओ। सोल्जर, यस सर। ये लोग बाहर है, तुम लोग अंदर जाओ, चेक करो। ये तुम्हारा बेटी है? बहुत खूबसूरत। सर, कॉलेज में पढ़ता है। सर, अच्छा लड़की है, मुरुब्बी को मानता है, सलाम देता है सर। सलाम हम भी सलाम लेगा, वो हमको सलाम देगा। तो मुक्ति का जानता है? कोई मुक्ति के पहचानता है? বলো, কথা বলো, ভয় পাচ্ছ কেন? ওরা তোমাদের কিছু করবে না। ওদের কথা শুনলে তোমার ভালো হবে। বলো, কথা বলো। सर, मुक्ति मिला? नहीं सर। सर, मुक्ति मिला? नहीं मिला सर। ओके, ठीक है। ये लोग सब झूठ मिला। अगर ताकिए को नीचे एक बुलेट मिला सर। ये तो स्टन गन का बुलेट। तुम लोग झूठ बोलता है, तुम लोग मुसलमान है और झूठ बोलता है। এই দুই বুলেটের মধ্যে একটা বুলেট আমি রাখি, আরেকটা তুমি নিয়ে যাও। किसका बुलेट? लड़की, तुम बोलो। এটা আমার বুলেট। जवाब मिल गया। सच्चा मुसलमान। तुम मुसलमान हो, तुम सच बोला, तुम जिंदा रहेगा तो मेरे साथ जाएगा। जो झूठ बोला वो नहीं रहेंगे। सोल्जर, फायर! তুমি সত্যি কথা বলতে গেলে কেন? তোমার কাছে বুলেট ছিল? হ্যাঁ, বুলেটটা আমি তোমাকে দিয়েছিলাম। তোমাদের মৃত্যুর জন্য
আমি দায়ী, আমি দায়ী। এই একটা বুলেটের জন্য হানাদার বাহিনীরা তোমাকে তুলে নিয়ে গেল। আমাকে ক্ষমা করো মিথি, আমাকে ক্ষমা করো। তারপর আপনারা ওনাকে উদ্ধার করার চেষ্টা করেননি? প্রতিশোধ, প্রতিরোধ। সেদিন রাতে আর্মি ক্যাম্প চারদিক থেকে অ্যাটাক করে আমরা ছিন্ন বিচ্ছিন্ন করে দেই। আচ্ছা দাদু, বিথিয়াপুকে উদ্ধার করতে পেরেছিলেন? ক্যাম্প দখলের পরে সব ঘর খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত চিলে কোঠায় যেয়ে দেখতে পেলাম নেই, বিথি নেই। নিজের ইজ্জত বাঁচাতে আত্মহত্যা করেছে। এই একটি বুলেট নিয়ে আমি এখনো বেঁচে আছি। একটা বুলেট কতগুলো মানুষের প্রাণ নিয়ে নিল, তাই না? বিথি আপু অনেক সাহসী ছিলেন। মৃত্যু ভয় যেন সে কখনোই মিথ্যার আশ্রয় নেননি। সেজন্যই তো বিথি আমার কাছে এক অনন্যা মহিষী নারী। আমি আমি এটা হাতে নিয়ে ওর সাথে কথা বলি। সজল, কাজল, শতক, চেতনা, রিমু, এ দেশটার জন্য যারা জীবন দিয়েছে, 1971-এ, 2024-এ সচেতন ছাত্র সমাজ স্বাধীন বাংলাদেশের লাল সবুজ পতাকা মাথায় বেঁধে দেশ ও জাতিকে যা দিয়েছে, সেই লাল সবুজ পতাকা তোমরা চিরদিন মাথার উপরে অনেক উঁচু করে শক্ত হাতে ধরে রাখবে।